নাওরা না এগিয়ে উল্টে পিছিয়ে যায়। নাফসান তাদেরকে ভ্রুকুচকে তাকালে নাওরা বলে, আপনাকে এখন আমি বিশ্বাস করি না, আপনি অনেক অসভ্য পুরুষ। নাফসানের মুখে একটা বাঁকা হাসি ফুটে ওঠে। সে নাওরার দিকে সেই হাসি নিয়ে তাকাতেই নাওরা ভয় পেয়ে যায়। ভয়ার্থ কণ্ঠে বলে, আমি সেজেছি, তাই দেখাতে এসেছিলাম আপনাকে, দেখেছেন আপনি, এবার আমি চললাম। নাওরা তাড়াহুড়ো করে চলে যেতে নিলে এলোমেলো কুচিতে পা বেঁধে পড়ে যেতে নেয়। নাফসান সাথে সাথেই তার পিছন থেকে কোমর চাপটে ধরে, একটা ধমক দিয়ে বলে, কথা না শুনলে এমনই হয়, আসতে বলেছিলাম তো আমি, পালাতে চাচ্ছ কেন? এবার সে হ্যাচকা টানে নাওরাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। নাওরার শাড়ির কুচিতে হাত রাখলে নাওরা শক্ত করে নাফসানের হাতে খামছে ধরে। নাফসান আবারও তাকে ধমক লাগায়, হাত ছাড়ো, আমাকে ঠিক করতে দাও, একটা কাজও পারে না করতে। নাওরা তো ধমক খেয়েই চুপ করে গেছে। সে শটান দাঁড়িয়ে আছে, কোনো নড়াচড়া করছে না, কথাও বলছে না। নাফসান তার শাড়ির কুচিগুলো খুলে ফেললে সে ভীষণ লজ্জা পায়। চোখ দুটো কুচকে বন্ধ করে দাঁড়িয়ে থাকে। ভেতর থেকে কাঁপুনি শুরু হয়ে গেছে, তবুও সে কিছুই বলতে পারছে না। নাফসান এবার দৃঢ় হাতে নাওরার শাড়ির কুচি তৈরি করতে থাকে। প্রথম একবার দুবার না পারলেও তৃতীয়বারের চেষ্টায় পেরে যায়। সে শাড়ির কুচি তৈরি করে নাওরার হাতে ধরিয়ে দেয়। নাও ভাঁজ করে দিয়েছে, গুজে নাও। নাওরা ফট করে চোখ খুলে নেয়। তাড়াতাড়ি করে উল্টে পাশে ফিরে পেটে কুচি গুজে দেয়। আর এমন উল্টো পাশে ফেরা দেখে নাফসান বিড়বিড় করে বলে, এমন ভাব করছে যেন এতক্ষণ নিজের সব ঢেকে রেখেছিল, আমি যেন কিছুই দেখি না। নাওরা একেবারে আঁচল সামলে তারপর সামনে ফেরে। নাফসান এবার উঠে দাঁড়িয়ে ড্রেসিং টেবিলের উপর থেকে নিজের ফোন আর ওয়ালেটটা পকেটে ঢুকিয়ে নেয়। তারপর আগে যেতে যেতে পেছনে থাকা নাওরাকে বলে, ভূতের মতো দাঁড়িয়ে না থেকে আসো আমার সাথে। তাকে ভূত বলায় নাওরা বেশ অসন্তুষ্ট হয়েছে। নাফসানকে মুখ ভেঙচি দিয়ে বলে, যাবো না, তাহলে অন্য পদ্ধতি ইউজ করবো, ভালোই ভালোই চলে আসো, মেয়ে জাতেই খারাপ। অনুমতি দিলে তখন পিছিয়ে যায়, এদের জোর করা ছাড়া কোনো কাজ করানো সম্ভব হয় না। নাফসানকে পুনরায় ঘুরে আসতে দেখে নাওরা লাফিয়ে ওঠে, বলে, আছি আমি, কিন্তু যাবোটা কোথায়? আমি যেখানে নিয়ে যাব সেখানে। আপনি কোথায় নিয়ে যাবেন? যেখানে ইচ্ছে সেখানে যাব, আপনার ইচ্ছের জায়গায় আমি যাব না, তবে সেকেন্ড অপশন প্রয়োগ করব। নাফসানের দিকে তাকাতেই নাওরা নাফসানের মনোভাব বুঝে ফেলে, তাই তাড়াতাড়ি করে আগেই নিচে যাওয়া শুরু করে। পেছন থেকে নাফসান বলে, ধীরে ধীরে যাও, আবার পড়ে গিয়ে কোমর ভাঙলে আর সাহায্য করব না, লাগবেও না আপনার মতো অসভ্য টিচারের সাহায্য। পেছন ফিরে একবার কথাটা বলেই সে গটগট করে চলে যায়। নাফসান বড় করে শ্বাস ফেলে নাওরার পেছন বের করে। নাওরার পিছনে বের হয়। নাওরা মেইন দরজা পর্যন্ত গিয়ে উল্টে ঘুরে আসে। কোথায় যাচ্ছ? আম্মুর কাছে। আমি এত সুন্দর করে শাড়ি পরেছি, এটা আম্মুকে দেখাতে হবে না? তুমি পরেছো? অবশ্যই আমি পরেছি। একটু হাত লাগিয়েই এমনভাবে করছে যেন আমার সামনে একজন শাড়ি স্পেশালিস্ট দাঁড়িয়ে আছেন। নাফসানকে এড়িয়ে নাওরা সোজা মাহমুদা বেগমের রুমে যায়। গিয়ে দেখে রুমে আগে থেকেই ইলা বসে আছে। নাওরাকে এত সুন্দর করে সেজে থাকতে দেখে ইলা অবাক হয়ে তাকিয়ে আছে। অবাক থেকেই বলে, ভাবি এই শাড়ি কোথায় পেলে? আগে তো তোমার কাছে দেখিনি। ওই তোমার ভাই এনে দিয়েছে, নাফসান ভাইয়া। তার মানে তখন সেই বড় প্যাকেটে এসব ছিল? আমাদের দেখতেই দিল না তখন, বউকে লুকিয়ে লুকিয়ে গিফট দিচ্ছে। বা, ইলা কণ্ঠে বিস্ময় প্রকাশ পাচ্ছে। মাহমুদা বেগম একটু ভ্রু কুচকে তাকিয়ে বলেন, এত সুন্দর করে শাড়ি পরা শিখলি কবে? তুই তো কুচি করতেই পারিস না। নাওরা লজ্জা পেয়ে আঁচলে আঙ্গুল খুঁড়তে খুঁড়তে বলে, আমি পারিনি, তোমার ছেলে করে দিয়েছে। কি নাফসান, সিরিয়াসলি? তুই মজা করছিস না নাওরা? আম্মু, আমি কেন মজা করবো, সত্যি কথা, উনিই কুচি করে দিয়েছেন। আর এখন আমরা বাহিরে যাচ্ছি। কোথায় যাবি? জানি না, বলে নাই আমাকে। ইলা হঠাৎই দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। 2 মিনিটের মাথায় আবারও দৌড়ে রুমে আসে। মায়ের হাতে একটা কাজল ধরিয়ে দিয়ে বলে, আম্মু, ভাবিকে একটু কাজল লাগিয়ে দাও তো, আজকাল ভাবির দিকে সবার নজর পড়ে যাচ্ছে, আবার সুন্দর করে সেজে এসেছে। তোমার ছেলের নজর থেকে তো রেহাই পেল না, না জানি বাহিরে আর কার কার নজরে পড়ে। তাড়াতাড়ি কাজল লাগিয়ে দাও। নাওরা লজ্জায় মাথা নামিয়ে ফেলে। এখন মনে হচ্ছে ওদের সামনে না আসলেই হতো। ইস, নাফসানের কাণ্ড কারখানাগুলো আজ তাকে লজ্জায় ফেলে দিচ্ছে। মাহমুদা বেগম হেসে নাওরাকে কাজল পরিয়ে দেন। তারপর ইলা একটা লিপস্টিক এনে নাওরাকে হালকা করে পরিয়ে দেয়। হেসে বলে, তুমি ন্যাচারালি অনেক সুন্দর, তবে একটু কাজল লিপস্টিক না দিলে মেয়েদের চলে না, তাই পরিয়ে দিলাম। এখন যাও, ভাইয়া নিশ্চয়ই অপেক্ষা করছে। নাওরা নিচে লজ্জা ঢাকতে তাড়াতাড়ি করে বেরিয়ে আসে। তার পিছনে মাহমুদা বেগমও বেরিয়ে আসে। নাওরার পিছনে মা বোনকে দেখে নাফসান দাঁড়িয়ে পড়ে। এতক্ষণ নাওরার দেরি হওয়া নিয়ে বিরক্ত হচ্ছিল, এখন মা বোনের সামনে নিজের সম্মান বাঁচাতে এদিক ওদিক তাকাতে থাকে। মাহমুদা বেগম ছেলের মনোভাব বুঝে হেসে বলেন, দেরি হবে তোদের? নাফসান আমতা আমতা করে বলে, একটু একটু দেরি হবে। ঠিক আছে, সমস্যা নেই, যতক্ষণ দেরি হোক বাসায় এসে ফোন করিস, আমি দরজা খুলে দিব। নাফসান মাথা নাড়ায়। মায়ের পাশে দাঁড়ানো বোনের মিটিমিটি হাসির জন্য তার আরো লজ্জা হচ্ছে। সব দোষ নাওরার, তখন এত ঢং করে তাদের সামনে না গেলেই হতো। নাফসান তো ভেবেছিল একেবারে বাড়ির বাহিরে গিয়ে পরে ফোন করে জানাবে, অথচ এই নাওরার জন্যই এমন লজ্জায় পড়তে হলো। নাফসান আগে আগে বাসা থেকে বেরিয়ে পড়ে। পেছনে নাওরা লাজুক হাসি দিয়ে বের হয়। বাড়ির বাহিরে গিয়ে নাফসানকে বাইকের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে নাওরা অবাক হয়। আজ তারা বাইকে ঘুরবে। এই বাইকটা নাহিলের।
রাফসানকে মাঝে মাঝে দরকারে চালাতে দেখেছে। এই বাইকে নাওরারও কয়েকবার চড়া হয়েছে। অনেক জরুরি থাকলে নাহিলের সাথে বাইকে করে চলে যেত। নাহিল তাকে নামিয়ে দিয়ে আসতো। তবে নাফসানের সাথেই প্রথমবারের মতো বাইকে চড়া হবে তার। ভাবতেই তো তার মন খুশি হয়ে যাচ্ছে। নাওরা নিজের খুশি সামলে নিয়ে নাফসানকে বলে, বাইকে যাবো আমরা? না, আমি বাইকে যাব আর তুমি হেঁটে হেঁটে রওনা দিবে। নাফসানের তেরা কথার প্রেক্ষিতে নাওরা মুখ ভেঙচি দেয়। নাফসান বাইকে বসে নাওরাকেও বসতে ইশারা করে। নাওরা ধীরে ধীরে বাইকে বসে নাফসানকে শক্ত করে চেপে ধরে বসে। নাফসান একটু শিউরে উঠে গলা খাকারি দিয়ে বলে, ছাড়ো আমায়, এভাবে জড়িয়ে ধরবে না, হালকা করে ধরে বসো। না, আপনাকে আমি তেমন বাইক চালাতে দেখিনি। যদি বাইক থেকে ফেলে দেন তার থেকে ধরে বসাই ভালো। আমি পারবো চালাতে, তুমি হালকা করে ধরে বসো। নিজের জানের সাথে এত বড় রিস্ক আমি নিতে পারবো না, আমি এভাবেই বসে থাকবো। নাফসান ঠোঁট গোল করে বড় করে নিঃশ্বাস ফেলে। এই নাওরাকে সে যে মানাতে পারবে না তা তার আগেই বোঝা উচিত ছিল। অগত্যা নিজেই হেরে গিয়ে বাইক স্টার্ট করে। হ্যাচকাটারে বাইক স্টার্ট করতেই নাওরা আরো শক্ত করে তাকে জড়িয়ে ধরে। এভাবে পেছন থেকে বইয়ের পরশ পেয়ে নাফসানের নাজেহাল অবস্থা হয়ে যায়। তবুও অনেক কষ্টে নিজেকে সামলাতে থাকে। বাইকটা রাস্তায় উঠতেই বাতাসে নাওরার আঁচল উঠতে থাকে। নাফসান বাইকের মিররে এটা দেখেই নাওরাকে ধমক দেয়, কোন দুনিয়ায় ভেসে আছো? কোন দুনিয়ায় ভেসে গেছো? আঁচল ঠিক করো বেয়াদব। নাওরা তাড়াতাড়ি করে শাড়ির আঁচল গুছিয়ে নেয়। বাতাসে তার চুলগুলোও হাওয়ায় উঠছে। সে নাফসানের কানের কাছে এসে বলে, ও স্যার, হিজাব পরি নাই তো, এখন ঠান্ডা লাগতেছে। ভালো হয়েছে, তখন হেলমেট পরতে বলিনি আমি। এখন এভাবেই বসে থাকো। নাওরা উপায় না পেয়ে নাফসানের পিঠে মাথা গুঁজে দেয়। ওভাবে থেকেই বলে, কোথায় যাচ্ছি আমরা? জাহান্নামের চৌরাস্তায়। সেখানে আপনি একাই যান, আমি যাব না। তো তুমি কোথায় যেতে চাও? আমি বললেই সেখানে নিয়ে যাবেন? না। নাওরা মুখ ফুলিয়ে বলে, তাহলে বলবো না। আমার উপর ভরসা নেই নাকি? এত গা ঘেসে বসছো কেন? একদমই নেই। আমায় তো আপনি ভালোবাসেন না, বিয়েও করতে চাচ্ছিলেন না। না জানি কখন ফেলে দেন বাইক থেকে, তাই নিজের সেফটি নিজেই নিশ্চিত করছি। এখন আমার সত্যিই মনে হচ্ছে তোমাকে বাইক থেকে ঠেলে ফেলে দিতে। আমার মনে যাচ্ছে আপনাকে আরো শক্ত করে জড়িয়ে ধরতে, কিন্তু সেই সুযোগটা পাচ্ছি না। তুমি আমায় পাগল করে দিবে নাওরা। এখনো পাগল হননি আপনি? আপনাকে পাগল বানাতে আমায় আরো পরিশ্রম করতে হবে। নাফসান আর কোনো উত্তর দেয় না। একটানে বাইক নিয়ে সোজা এক লেকের পাড়ে থামায়। নাওরার ততক্ষণে আরাম পেয়ে পেছনে ঘুমে ঢুলছে। বাইক থামানোর পরও তার হুঁশ নেই। নাফসান বুঝতে পেরে নাওরাকে ডাক দিলে নাওরা হুট করে সজাগ হয়। আশেপাশে তাকিয়ে বলে, আমি ঘুমিয়ে গিয়েছিলাম? হাই হাই, কি মারাত্মক কাহিনী! তাও পড়লাম না। পড়বেই বা কিভাবে? মাঝ রাস্তায় নাফসান বুঝতে পেরে বাইকের স্পিড কমিয়ে দিয়েছিল। তার পেট জড়িয়ে ধরে রাখা নাওরার হাত দুটো নিজের এক হাত ধরে রেখেছিল। নামো বাইক থেকে, সম্পূর্ণ রাস্তা জ্বালিয়ে মারলে। তোমায় আর কখনোই আমি বাইকে নিব না। আমিও আপনার সাথে বসবো না, খালি ধমকি দেন শুধু। নাওরা নেমে গিয়ে লেকের ধারে গিয়ে বসে। নাফসানও এগিয়ে এসে তার পাশে বসে। তবে নাওরা কোনো কথা বলছে না এখন। কেমন থম মেরে লেকের পানির দিকে তাকিয়ে আছে। লেকের ধারে বিভিন্ন আলোয় সম্পূর্ণটা আলোকিত হয়ে আছে। তারই মাঝে তাদের মতো অনেকেই সময় কাটাতে এসেছে। নাওরা বেছে বেছে একটু অন্ধকার জায়গায় বসেছে, যাতে এদিকটাই কারো নজর না পড়ে। সবসময় সবার চোখের সামনে থাকতে ভালো লাগে না, কিছু মুহূর্ত একান্ত থাকাই ভালো। নাওরাকে চুপ থাকতে দেখে নাফসান বলে, কথা বন্ধ কেন? নাকি ঘুমিয়ে গিয়ে ভুলে গিয়েছো? একটা প্রশ্ন করি। করো। আমাকে বিয়ে করে আপনি অসন্তুষ্ট না? একমাত্র আপনার বাবা মায়ের কথা রক্ষার্থে করেছেন না? আসলে জানেন কি, আমার উচিত হয়নি তাদের কথায় এভাবে গলে গিয়ে আপনার সাথে নিজেকে জুড়ে নেওয়া। এখন প্রতিটি পদে পদে মনে হয় কত বড় ভুল করে ফেললাম আমি। এটা তো বিয়ে, যেন তেন বিষয় নয়। এখন আমার কি করা উচিত বলুন তো? নাফসান গা ছাড়া ভাবে উত্তর দেয়, এখন তুমিই জানো তুমি কি করবে। তবে আমি চিন্তিত এই ভেবে, আমি তোমার যন্ত্রণা যতটা সহ্য করতে পারি অন্য কেউ ততটা পারবে না। অনেক যন্ত্রণা দিয়ে আমি, প্রচুর, বলে বোঝানো যাবে না। তাহলে মুক্তির উপায়টাও বলে দেন। আপনি আমি দুজনেই মুক্ত হয়ে যাই, তারপর কোথায় যাবে? আমার থেকে মুক্তি নিয়ে তো আমাদের বাড়িতে থাকতে পারবে না। আমি তো একা মানুষ, নিজের খরচ নিজে চালাতে পারবো না। তাছাড়া আপনার বাবা তো সেদিন আমার সম্পত্তির অংশটুকু আমায় দিয়ে দিলেন, সেখান থেকে না হয় খরচ করব। তারপর 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 কোনো সহৃদয়বান পুরুষ দেখে তাকে বিয়ে করে নিব, সংসার করব, আমাদের বেবি হবে, তাদের বড় করব, আর আপনার বিয়েতে জমিয়ে মজা করব। নাওরা তো নিজের মতো কথা বলেই যাচ্ছে। এদিকে রাফসানের দিকে একবারও তাকিয়ে দেখেনি। সেখানে রাফসানের রাগে চোখ চোড়া লাল হয়ে আছে, যেন নিজেকে কন্ট্রোল করছে অনেক কষ্টে। যখন তখন নাওরাকে মেরে ফেলতেও পারে। নাওরা আবারও বলতে থাকে, আমার বাচ্চা কাচ্চা হলে পরে আপনি বিয়ে করেন, আমি ওদের বলবো চল তোদের মামার বিয়ে খেয়ে আসি। কথা শেষ করার সাথে সাথে নাওরার গাল দুটো নাফসানের হাতের চাপে পিষ্ট হয়। নাফসান তার শক্ত হাতে নাওরার গাল চেপে ধরে হিসিয়ে বলে, সারাদিন আমায় সিরিয়াস করে এখন বাচ্চাদের আমায় মামা ডাকাতে চাও? তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি নাওরা। আবার নিজের সম্পত্তির বড়াই করছো। আমি বাবাকে না বললে পেতে সব কেমন হতো যদি সব নিজের নামে রেখে দিতাম? সারা জীবন তোমায় আমার ঘরেই বন্দি করে রাখতাম। অনেক স্বাধীনতা দিয়ে ফেলেছি বোধহয়, তাই এখন আমায় মুক্তি দেওয়ার কথা বলছো? বাহ, ছোট থেকে পেলে বড় করেছি আমি, আর এখন সে আমার থেকে দূরে চলে যেতে চায়।